সকলকে গুড আফটারনুন। আমরা আজকে জিওমেট্রি কালকে যেটা করতে পারিনি আজকে অবশ্যই করব, এবং তোমাদের জিওমেট্রি বেশি 90% উপরে হয়ে গেছে কমপ্লিট। আজকে আমরা পলিগন শুরু করে দেবো এবং তারপরে স্কোয়ার, অ্যাকচুয়ালি স্কোয়ারও কমপ্লিট হয়ে যাবে আজকে, ঠিক আছে। তারপরে কালকে তো হবে না, এই সপ্তাহে তো দুটো রিজনিং ক্লাস আছে, তারপরের দিন কিন্তু আমাদের পুরো হয়ে যাবে। অ্যাকচুয়ালি যখন আমরা কোয়াড্রিল্যাটারাল করব, আমাদের রম্বস, বর্গক্ষেত্র এগুলো রয়েছে, যদি তোমরা আমার ওই পরিমিতির ক্লাসটা করো বা করেছো, ওই 16 ঘন্টার ক্লাস যেটা দিয়ে দেওয়া হয়েছে, তাহলে ওখান থেকে এনাফ হয়ে যাবে কনসেপ্টে। আলাদাভাবে সেরকমভাবে কিছু আর নেই, যেটা থাকবে আমরা আর একদিনে কমপ্লিট করে দেবো। মোট 10টা ক্লাস আমাদের জিওমেট্রি কমপ্লিট হয়ে যাবে। আমরা আজকের ক্লাসটা হলে ধরে রাখো 95% আমাদের কমপ্লিট হয়ে গেছে। জিওমেট্রি বেশিরভাগ প্রশ্ন আসে ট্রায়াঙ্গেল থেকে, সার্কেল থেকে আসে, আর পরিমিতির কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি এমনি পারবে, আজকে তা বুঝতে পারবে সেটা, ঠিক আছে। ওকে, চলো আমরা শুরু করছি। কালকে আমাদের পলিগনস পর্যন্ত হয়েছিল, তবুও একবার পলিগনস থেকে শুরু করবো আমরা। একশো 26 নাম্বার কোশ্চেন দিয়ে আমরা শেষ করেছিলাম। আমরা পলিগনস কালকে শুরু করেছিলাম, ঠিক আছে, এবং কনসেপ্টটা ভালো করে বোঝো না। পলিগনস অ্যাকচুয়ালি এর বাংলা মানে হচ্ছে বহুভুজ। যদি আমি একটা এক্সাম্পল দিই, একটা হচ্ছে যদি একটা ত্রিভুজ আঁকি, ত্রিভুজ অবশ্যই সমবাহু ত্রিভুজ হবে, কারণ প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে রেগুলার পলিগন থেকে, ঠিক আছে। রেগুলার পলিগন মানে কালকে বলে দিয়েছিলাম যার যেই বাহুগুলো রয়েছে সেই বাহুগুলো সমান হবে। সেটা হতে পারে একটা সমবাহু ত্রিভুজ, হতে পারে একটা বর্গক্ষেত্র যা চারখানা বাহু সমান হবে, হতে পারে একটা প্যান্টাগন হতে পারে, ঠিক আছে, হতে পারে একটা হেক্সাগন হতে পারে, এরকম করে হতে পারে। তো মানে পেন্টাগন মানে পঞ্চভুজ, আর 5টা বাহুই সমান রয়েছে, এটা প্রত্যেকটাই সমান রয়েছে। এগুলো প্রত্যেকটাই হচ্ছে বহুভুজের এক্সাম্পল রয়েছে, ঠিক আছে। এবারে কালকে বলেছি আমি বহুভুজ হতে গেলে, মানে রেগুলার পলিগনস হতে গেলে, নিয়মিত বহুভুজ হতে গেলে তোমার প্রথমত আমরা জানি যে এইগুলো হচ্ছে কি, ধরো আমি এখানে এটা দিয়ে বোঝাই। ধরো এটা কি, এটা হচ্ছে তার ইন্টেরিয়র অ্যাঙ্গেল, অন্তস্থ বা অভ্যন্তরীণ কোণ বলতে পারি, বা অন্তস্থ কোণ বলতে পারি। তো এই যে এটা দিচ্ছে, আমি পরিষ্কার বলা যাচ্ছে যে কালকে ফার্স্ট কনসেপ্ট দিয়েছি যে একটা রেগুলার পলিগন হতে গেলে যে বাহুগুলো আছে প্রত্যেকটা বাহু কিন্তু ইকুয়াল হবে, এবং তার যে অভ্যন্তরীণ যে কোণগুলো রয়েছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল সেগুলো সমান হবে। আর ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলো যদি সমান হয়ে যায়, তাহলে তার এক্সটেরিয়র অ্যাঙ্গেলগুলোও কিন্তু সমান হবে। ইয়েস, এটাই তো কনসেপ্ট। ধরো এটা ধরো আমার 40 যদি হয়, তার মানে এটা বাদ বাকিটা, বোঝা গেছে। সাপোজ আমি এক্সাম্পল দিয়েছি, তাহলে তার বাহুগুলো সমান হবে, তার অভ্যন্তরীণ কোণ এবং বাহ্যিক কোণও কিন্তু সমান হবে। এই বেসিক কনসেপ্ট তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, ভালো আছি। আজকে একটু ব্লাড টেস্ট করতে দিয়েছি, দেখি রিপোর্ট সন্ধ্যার সময় আসবে, দেখা যাক। হয়েছে, এই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। সিম্পল প্রশ্ন আসে, তোমাদের মোটামুটি হয়ে গেছে জিওমেট্রি। আমরা পলিগন তখন কমপ্লিট করে দেবো, এবং আজকে আমরা স্কোয়ার ধরে দেবো, এবং আর একদিন লাগবে আমার কমপ্লিট করতে জিওমেট্রি। তারপর তুমি সিজিএল বসো, আর যেখানেই বসো আশা করছি এর বাইরে থাকবে না কোনো কিছুই। হয়েছে, একবার বলো ইয়েস, বলো সবাই যে বুঝতে পেরেছো কিনা। বেশ, যদি বুঝে যাও তাহলে কিছু ফর্মুলা একটু মনে রেখে দিও পট করে। স্যার কি কালকে লিখে দিয়েছিলাম একটু একটু, যাই হোক। ইচ দেখো, প্রত্যেকটা বাহ্যিক কোণের যোগফল সবসময় কি হবে, 360 ডিগ্রি হবে। ক্লিয়ার? প্রত্যেকটা বাহ্যিক কোণের, যে কোনো একটা বহুভুজ হোক না কেন, ঠিক আছে, যে কোনো একটা বহুভুজ হোক না কেন, সেই প্রত্যেকটা বহুভুজের আমি বাহ্যিক কোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি অবশ্যই হবে। এরপরে ইচ এক্সট্রা অ্যাঙ্গেল সবসময় কি হবে, 360 ডিগ্রি বাই এন হয়ে যাবে। এন মানে বাহু, ঠিক আছে। একইভাবে সাম অফ ইন্টারিয়র অ্যাঙ্গেল, এটা যদি বলা হয় তাহলে সেটা হবে n-2 ইন্টু 180 ডিগ্রি। যখনই করবে তখন চলে আসবে প্রত্যেকটা অভ্যন্তরীণ কোণের যোগফল হয়ে যাবে। আর ইচ ইন্টারিয়র অ্যাঙ্গেল যদি বের করতে বলে, সেটা সবসময় এই যে ফর্মুলাটা দিয়ে দাও, n-2 ইন্টু 180 ডিগ্রি বাই এন করে দিলেই চলে আসবে আমার ইচ ইন্টারিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে। ইচ ইন্টারিয়র অ্যাঙ্গেল মানে যোগফল বাই এন, পরিষ্কার কথা। তাহলে প্রত্যেকটা ইন্টারিয়র অ্যাঙ্গেলের চলে আসবে। এবং আর একটা হচ্ছে ডায়াগোনাল যদি বের করতে বলে, ওকে, ডায়াগোনাল যদি বের করতে বলে তাহলে কিছুই করবে না, n ইন্টু n-3 বাই 2 করে দাও, ডাইরেক্ট উত্তর তোমাদের সামনে প্রেজেন্ট হয়ে যাবে, ঠিক আছে।
এই 5টা ফর্মুলা তোমাকে এখান থেকে মনে রাখতে হবে, ভালো করে বুঝে নিও। এই 5টা ফর্মুলাকে অবশ্যই তোমার একটু স্ক্রিনশট বা লিখে নিও, লেখা হলে বলো, আমি প্রশ্ন শুরু করে দিচ্ছি। হয়েছে? এআই টেকনিশিয়ান বলো, লেখা কমপ্লিট? তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আমি যেখানে বসে ক্লাস করাচ্ছি, মানে আমার রুমটা, এখান থেকে একটা অসাধারণ ভিউ দেখা যাচ্ছে, দেখো, জাস্ট দেখো বাইরের পজিশনটা কেমন লাগছে বলো। চলো এবার ক্লাস করো। আজকে ওয়েদারটা খুব সুন্দর একটা ওয়েদার রয়েছে, তোমার দেখিয়ে দিলাম আমি। হয়েছে? চলো খুব সুন্দর, এখান থেকে মানে জাস্ট মন খুশি হয়ে যায়। এগুলো থাকলে আর কিছু লাগে না অ্যাকচুয়ালি। চলো আমরা আজকে কমপ্লিট করবো, খুব ভালোভাবে ক্লাস করবো, ঠিক আছে? এটা হয়ে গেছে সবার। এখান থেকে প্রত্যেক পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন দেবেই দেবে, এখান থেকে ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে যায় কিন্তু এই 5টা ফর্মুলা থেকে অবশ্যই প্রশ্ন দেয়, ঠিক আছে? চলো আমরা ফার্স্ট প্রশ্ন কোশ্চেন নাম্বার 127 থেকে শুরু করি। নিজেরা করে দাও দেখি। বলো অরিন্দম। একটা সুষম বহুভুজের, ওকে, কর্ণ সংখ্যা বলেছে, কর্ণ সংখ্যা নির্ণয় করো যার অভ্যন্তরের কোণ মানে তোমার ইন্টারিয়র অ্যাঙ্গেলের সমষ্টি বলে দিয়েছে এটা। তাহলে ইন্টারিয়র অ্যাঙ্গেলের সমষ্টি ফর্মুলা আমরা কি জানি? n-2 ইন্টু 180 ডিগ্রি, এটা সমান সমানই পরিষ্কার বলে দিয়েছে 2700। দেখো এইগুলো অ্যাকচুয়ালি জিওমেট্রির পার্ট, আমি করে দিয়েছি একবারেই যাতে কোনো অসুবিধা তোমাদের না হয়, ঠিক আছে? আমরা যখন আজকে কোয়াড্রিলেটার শুরু করবো সেগুলো পরিমিতেরই পার্ট, তবু তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি আমাদের সব হয়ে গেছে। তো সেই হিসাবে যদি কাটাকাটি করি 18 1 18 5 18 90, তাহলে 15 হবে, তো এন চলে যাবে 17। তাহলে আমার বাহু যদি 17 হয় তাহলে অভ্যন্তরীণ কোণের সমষ্টি কত? আচ্ছা সরি, একটা কর্ণ কত কত, আর কর্ণর ফর্মুলা হচ্ছে তো এন ইন্টু এন মাইনাস 3 বাই 2 হয়ে যাবে, তো সেই হিসাবে এখানে 17, এখানে 14, আর এখানে 2 হয়ে যাবে, তো সেই হিসাবে এখানে 7 17 119 হবে রাইট অ্যান্সার। খুব সুন্দর কোশ্চেন, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? হ্যাঁ, ক্লিয়ার? চলো আমরা পরের প্রশ্ন শুরু করছি। হ্যাঁ, বোঝা গেছে? কোনো অসুবিধা? ওই 5টা ফর্মুলা যদি মনে রাখতে পারো তুমি সব কিছু করতে পারবে, এই পলিগনস থেকে অন্য কিছু লাগবেই না। ওকে, নেক্সট এটা বলো দেখি। কর্ণ সংখ্যা বের করতে, ডাইরেক্ট ডাইরেক্ট কর্ণ সংখ্যা বের করতে বলেছে, বলো। যদি একটা নিয়মিত বহুভুজের বাহ্যিক কোণ, আচ্ছা একটা বাহ্যিক কোণ বলেছে, আমরা একটা বাহ্যিক কোণ সমান সমান আমরা জানি যে স্যার 360 ডিগ্রি বাই এন, এটা সমান সমান 18 বলে দিয়েছে। তাহলে যদি কাটাকাটি করে এটা হয়ে যাবে কত? 20। তাহলে এন এর ভ্যালু যদি 20 হয়, এবার তুমি বের করতে পারবে না যে 20 এন এন মাইনাস 3 মানে 17 বাই 2 যখন করে দেবো উত্তর হয়ে যাবে 170। অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। এই তো বেরোচ্ছে, ঠিক আছে? হ্যাঁ অরিন্দম, শরীর ঠিক আছে,
মোটামুটি ঠিক আছে। এবারে কথা হচ্ছে ব্লাড টেস্ট করে দিয়েছি, কালকে সঙ্গে সঙ্গে ডাক্তার কাছে গিয়েছিলাম। মানে কালকে আমি জাস্ট অবাক ভয় পেয়ে গেছিলাম যে কি হবে না হবে। দেখি কি মানে জাস্ট আমি ভাই এমনি কালকে কারেন্ট ছিল না, এসিটা বন্ধ ছিল, আর ফুল হাতা জামাও পরা ছিলাম। দেখি কি চোখ মুখ অন্ধকার হয়ে গেছে, আর মানে অ্যাকচুয়ালি বুকে একটা ব্যথা উঠলো প্রথমে। আমি ভয় অ্যাকচুয়ালি ওই ভয়টা বেশি পাই। আর দেখি চোখ মুখ টেনে নিচ্ছে মানে ভিতর দিকে। আমি জাস্ট বাইরে গিয়ে জল টল খেলাম, একটু ফ্যানে গিয়ে বসলাম, তারপর চেঞ্জ করে তারপর তোমাদের সামনে বললাম যে আজকে ক্লাস নিতে পারবো না। এখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হয়তো কোনো একটা প্রবলেম হয়েছিল। দেখি আজকে কি হয়। হয়েছে? ক্লিয়ার সবার? চলো নেক্সট। আমি আবারও বলছি, নিয়মিত বহুভুজের বাহ্যিকোণ যদি 18 হয়, তাহলে আমরা প্রত্যেকটা বাহ্যিকোণের ফর্মুলা কি জানি? 60°/n, এবং এটা সমান 18। তাহলে কাটাকাটি করলে n এর মান 20 বেরিয়ে গেল। আর n এর মান যখনই 20 হবে তখন তুমি n × n-3/2 করলে তোমার চলে আসবে ডায়াগোনাল কর্ণ সমান সমান। ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন তোমাদের সামনে। এটা একটু ভালো, এটা একটু কনসেপচুয়াল কোশ্চেন, বাট কোনো কিছু নেই, যদি এটা সিজিএল এসেছিল। বলো। না, প্রেশার ঠিক ছিল কালকে, কালকে সঙ্গে সঙ্গে গেলাম তখন ঠিকই ছিল, প্রেশার নর্মালি ছিল। একটা নিয়মিত পঞ্চভুজের বাহু বিএ এবং ডিই এফ তে মিলিত হয়। পঞ্চভুজ বলেছে, ভালো করে বুঝ দেখি তো পঞ্চভুজ এখানে রয়েছে কিনা। অবশ্যই থাকা উচিত, 1 2 3 4 5। চলো, এটা পঞ্চভুজ রয়েছে, ভালো করে বুঝবে। ঠিক আছে, এবারে কথা হচ্ছে স্যার, এটার দেখো একটা নিয়মিত পঞ্চভুজের বাহু বিএ, ওকে, বিএ ডিই বিএ দাঁড়াক মিনিট এফ তে মিলিত হয়। ওকে, চলো এটা দেখো, এখানে এ, এটা বি, এটা কনসেপচুয়াল কোশ্চেন, এখানে সি, এটা ডি, এটা ই। তো মিলিত হয় মানে কি বলেছে বলো তো? এখান থেকে এটা যেরকম যাচ্ছিল সেরকমই যাবে, এটা যেরকম যাচ্ছে সেরকমই যাবে। তো একদমই কনসেপ্ট ঠিক আছে, যে এখানে এই যে এ বি বাহুটা আর এদিকে ডি ই বাহুটা মিলিত হয়েছে কোথায়? এফ বিন্দুতে, এখানে এফ এ মিলিত হয়েছে। ঠিক আছে, এটা এফ এ মিলিত হয়েছে। এবার আমাকে বলো, যদি ছবিটা আরেকটু এদিকে হতো, একটু বুঝে নিও। ঠিক আছে, এবারে আমরা কি জানি দেখো, প্রথমত আমরা আগে অ্যাঙ্গেলগুলো বের করে দেবো। আমরা প্রত্যেকটা ইন্টার অ্যাঙ্গেল সমান বের করবো। আমরা প্রত্যেকটা ইন্টার অ্যাঙ্গেল সমান সমান কি জানি? n - 2 × 180° বাই n করলে চলে আসবে আমাদের প্রত্যেকটা ইন্টার অ্যাঙ্গেল। তো n মানে পঞ্চভুজ, এখানে 5 আর 2 থেকে 3 হবে 54, তাহলে 54 মানে 540 হয়ে যাবে, আর n মানে এটা হবে। তো সেই হিসাবে আমি 108 হয়ে গেল আমার প্রত্যেকটা মানে অভ্যন্তরীণ কোণ। তাহলে প্রত্যেকটা হয়ে গেল কত? আমার 108 করে হয়ে গেল। ভালো করে বুঝবে। তাহলে 108 যদি হয়, তাহলে আমরা একটু আগে শিখেছি যে ইন্টার অ্যাঙ্গেল এবং এক্সট্রা অ্যাঙ্গেলের যোগফল তো 72। তাহলে এটা কত রয়েছে স্যার? 72। স্যার এটাও 72, কোনো ডাউট না। তাহলে 144 যদি হয়ে যায়, তাহলে বাদ বাকি যেটা রয়েছে, বাদ বাকি মোট এটা ত্রিভুজ হয়ে গেল। ত্রিভুজ যদি হয়ে যায় তাহলে 180°, 144 যদি নিয়ে নেয় তাহলে বাদ বাকি কত হয়ে যাবে? 36 হয়ে যাবে। এখানে লেভেলের কোশ্চেন রয়েছে, এটা ভালো করে বুঝে নিতে হবে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কই সি নাম দিয়েছে? সি কই ভাই? এটা পঞ্চভুজ তৈরি করতে গেলে তোমাকে করতে হবে, কেন নাম দেবো না? এখানে এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। সি থাকতে পারে এখানে, এ বি সি ডি করতে হবে এখানে। আর তুমি এটা নাও করতে পারো, কোনো অসুবিধা নেই, যে এ বি বাহু তো তোমার দিতেই হবে পঞ্চভুজের, আর ডি ই বাহু দিতেই হবে। তো সেই হিসাবে তোমার এখানে ভাই দিতে হবে তো নামগুলো, না দিলে কোনো এফেক্ট পড়বে না। তোমার এখানে এ বি বাহু দরকার আছে, ওকে, এ বি বাহুর দরকার আছে, আর এখানে ডি ই বাহু তোমার দরকার আছে। পরিষ্কার কথা। এখানে কেন দিলাম? কত কিছু করতে হয় অনেক কিছু করার জন্য। বলো, ক্লিয়ার সবার? অরিন্দম বোঝা গেছে? আগে পঞ্চভুজের প্রত্যেকটা অভ্যন্তরীণ কোণ আমরা বের করে নিলাম ফর্মুলার সাহায্যে। ইচ ইন্টার অ্যাঙ্গেল সমান সমান n - 2 × 180°/n। তাহলে 108° হয়ে গেল প্রত্যেকটা। এটা যদি 108 হয় তাহলে এটাও 108 হবে। তার মানে স্যার এটা বাহ্যিক কোণের সমষ্টি 180°। এটা যদি 108 নিয়ে নেয় তাহলে বাদ বাকি 72, এটাও 72 হয়ে যাবে। তাহলে 72 + 144 যদি হয়ে যায় বাদ বাকি 36, এটাই বলেছে। এটাই তো বের করতে বলেছে ই এফ এর যে এই কোণটা এফ মানে এটা,
এটা কত হবে 36 হবে, লেভেলের কোশ্চেন এটা, ঠিক আছে। হয়েছে, চলো নেক্সট কোশ্চেন। পরের প্রশ্ন কোশ্চেন 130। দেখো একটা সুষম পঞ্চভুজের প্রতিটি অভ্যন্তরীণ কোণের পরিমাপ কত? একটা সুষম পঞ্চভুজের প্রতিটি অভ্যন্তরীণ কোণের পরিমাপ কত? হয়েছে, এবার নিজেরা করো, এবার সব হালকা মনে হবে। দেখো একটা সুষম পঞ্চভুজ প্রতিটি অভ্যন্তরীণ কোণ, প্রতিটি বের করতে হলে এসে এই ফর্মুলা দিয়ে করে দাও। পঞ্চভুজের একটু আগে তো বের করলাম 108 ডিগ্রি, কারণ স্যার n-2 ইন্টু 180 ডিগ্রি, তাহলে n-2 ইন্টু 180 ডিগ্রি বাই n করলে প্রত্যেকটা বেরিয়ে যাবে, তাহলে 3 54 থেকে 5 যদি করি তাহলে 180 ডিগ্রি তো হয়ে যাবে, মানে 108 ডিগ্রি তো হয়ে যাবে, 540 হয়ে যাবে, আর এখানে 5 দিয়ে করলে 108 হবে, রাইট আনসার অপশন নাম্বার সি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার এখানে 131, ফটাফট। একটা সুষম ষড়ভুজের প্রতিটি অভ্যন্তরীণ কোণ কত? আচ্ছা এটা একই ষড়ভুজ বলেছে, এটা ষড়ভুজ বলেছে, তার মানে n-2 মানে 4 হয়ে যাবে, এটা 180 ডিগ্রি, আর এখানে 6 দিয়ে ভাগ করলে 3, মানে 3 যদি করি 3 4 12 120 হয়ে যাবে, উত্তর অপশন নাম্বার সি হবে রাইট আনসার। জাস্ট ফিনিশ, আর কিছু নেই, ঠিক আছে। এই ফর্মুলা 5টা ফর্মুলা মনে রাখো আর উত্তর বের করে দাও পটপট করে। যোগফল বের করতে বলেছে, ফটাফট বলো। জিওমেট্রি শেষ হলে বাঁচি, বাবারে বাবা, কবে থেকে 1 মাসের বেশি হয়ে গেছে ক্লাস, 1 মাস ধরে ক্লাস করাচ্ছে জিওমেট্রির, যদি তার মাঝে 3-4টা চ্যাপ্টার আমরা কমপ্লিট করে নিয়েছি। বলো হয়েছে, কত হবে এটা? সুষম ষড়ভুজের অভ্যন্তরীণ কোণের যোগফল কত? যোগফলের ফর্মুলা হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি, তো সেই হিসাবে 6 4 4 72 720 হবে, রাইট আনসার অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার এখানে। ঠিক আছে, দেখো রেল বলো আর যাই বলো, আজ করলে কি শেষ হবে না, আজকে শেষ হবে না, কালকে দেখি যদি হয়, আর একদিন লাগবে আমার, ঠিক আছে, আর একদিন লাগবে, তার উপর হবে না, কারণ আজকে আমি তোমাদের স্কোয়ারটা করিয়ে দেবো। অ্যাকচুয়ালি যখন পরিমিতি যদি ওগুলো করে থাকো তোমরা নিজেরাই পারবে, তো আজকে আমি স্কোয়ার থেকে 6-7টা প্রশ্ন করে দেবো, আর বাদ বাকি যেগুলো রয়েছে ট্র্যাপিজিয়াম থেকে তারপর রম্বস থেকে সেগুলো আমি আর একটা ক্লাসে করে দেবো, ঠিক আছে, না আজকে শেষ হবে না। নেক্সট, এখন আমরা পাটিগণিত করব, ঠিক আছে। যদি কারো তাড়াহুড়ো থাকে পরিমিতির যদি বলো স্যার পরিমিতি 16 ঘন্টা ক্লাস করলে এনাফ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি বলো স্যার অ্যালজেব্রা 7 থেকে 8টা ক্লাস করানো হয়েছে সেগুলো করো, আর তোমাদের কোয়াড্রিক ইকুয়েশন করিয়ে দিয়েছি, ওটাও সেই বীজগণিতের মধ্যে পড়ে, অ্যাকচুয়ালি হয়ে গেছে আমাদের, ঠিক আছে, কিন্তু ওইগুলো অবশ্যই পরে করাবো, তোমাদের তাড়াহুড়ো থাকলে ওখান থেকে অবশ্যই করবো, আর বাইরে কোনো কিছু নেই। একটা সুষম বহুভুজের প্রতিটি বাহ্যিক কোণের মান 40, তাহলে বহুভুজের বাহুর সংখ্যা কত? 360 ডিগ্রি। ভাই দেখো জাস্ট প্রশ্ন এরকম ভাবে আসে, 360 ডিগ্রি আর বাহ্যিক কোণ 40 রয়েছে, তাহলে 40 দিয়ে ভাগ করে 9 হয়ে যাবে উত্তর। অ্যাকচুয়ালি আমরা কি জানি, প্রতিটি বাহ্যিক কোণের মান ইজ এক্সট্রা অ্যাঙ্গেল যদি বের করতে হয় তাহলে আমরা বের করবো 360 ডিগ্রি বাই এন, তাই না? তো ইজ এক্সট্রা অ্যাঙ্গেল 40 বলে দিয়েছে, এখানে হয়ে যাবে 360 বাই এন, যখনই করবে কাটাকাটি হয়ে যাবে 9 হবে, তাহলে এন এর মান কত হয়ে যাবে, বাহুর মান হয়ে গেল 9। ওকে, হ্যাঁ নেক্সট কোশ্চেন নাম্বার 134, এটা বলো দেখি কে পারে। ঠিক আছে, কোনো অসুবিধা আর লাগবেও না, ঠিক আছে। এবার নিজে একটু প্র্যাকটিস করতে হবে, ওই 7টা ক্লাসে অ্যালজেব্রা যেটা করানো হয়েছে মানে পাবলিকলি, আর যে কোয়াড্রেটিক ইকুয়েশন করানো হয়েছে ওটা করলে অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে যায় আমাদের অ্যালজেব্রা, ওর বেশি পাওয়াও যাবে না, সম্ভব নয়। এবার নিজে প্র্যাকটিস করতে অনেক, 16 ঘন্টার পরিমিতি ক্লাস দিয়ে দেওয়া হয়েছে ইউটিউবে, যদি তারাও থাকে এগুলো করতে থাকবে, কারণ ওর বাইরে আমি পরেও আর করাবো না তোমাদের, ওর বাইরে। একটা সুষম বহুভুজের অভ্যন্তরীণ এবং বাহ্যিক কোণের মধ্যে পার্থক্য 60 ডিগ্রি। আচ্ছা আমরা জানি অভ্যন্তরীণ মানে ইন্টার অ্যাঙ্গেল এবং এক্সটার অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, ভালো করে বুঝবে, তাই না, জানি তো। আর এখানে পার্থক্য বলে দিয়েছে 60 ডিগ্রি, তাহলে বলেছে বাহুর সংখ্যা। দেখো যখনই বাহুর সংখ্যা বের করতে বলবে না, বাহ্যিক কোণটা বের করার চেষ্টা করবে সব সময়,
তাহলে আমি যদি মাইনাস করে করি, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা কেটে যাবে অ্যাকচুয়ালি। তাহলে 2x অ্যাঙ্গেল সমান সমান হয়ে যাবে 120, তাহলে x সমান সমান 60 হয়ে গেল। তাহলে 60 যখনই বেরিয়ে গেল বাহ্যিক কোণ, তাহলে আমরা জানি যে 60 এখানে হয়ে যাবে 360 ডিগ্রি বাই n। ইয়েস অর নো? তাহলে কাটাকাটি করলে দেখে নাও n এর মান হয়ে গেল 6। সবসময় বাহ্যিক কোণটা বের করবে, ছোট হয়ে যাবে। এক্সট্রা আমি এখান থেকেও বের করতে পারতাম, অভ্যন্তরীণ কোণ থেকেও, বাহ্যিক কোণটা সবসময় বের করলে, কারণ আমরা জানি বাহ্যিক কোণের মান হচ্ছে 360 ডিগ্রি বাই n। তাহলে কোনো ঝামেলা নেই, একবারই বেরিয়ে আসবে, উত্তর হবে 6। ঠিক আছে, বলো বোঝা গেছে? ক্লিয়ার সবার? প্রত্যেকে বুঝতে পেরেছো? একদমই বোঝা উচিত। ইন্টার অ্যাঙ্গেল এবং এক্সট্রিঙ্গেলের যোগফল 180 ডিগ্রি এবং ডিফারেন্স বলে দিয়েছে। তাহলে আমরা এক্সট্রা অ্যাঙ্গেল সমান সমান মাইনাস করে যদি করি, এটা প্লাস হয়ে যাবে। এটা যেহেতু প্লাস, এটা মাইনাস অবশ্যই হবে। তো এটা এখানে প্লাস মাইনাস কেটে গেল, প্লাস এক্সট্রা প্লাস এক্সট্রিয়ার, এগুলো জানো তো সবাই। মানে দুটো বাহ্যিক কোণ যোগফল 2 এক্সট্রা হয়ে গেল, এটা 120 ডিগ্রি হয়ে গেল, এক্সট্রা 60 হয়ে গেল। তাহলে অবশ্যই এখান থেকে তুমি বেরিয়ে যাচ্ছ। নেক্সট, তাহলে এটা করে দাও দেখি, ওই কনসেপ্টে হয়ে যায়, পট করে বলে দাও। বলো উত্তর কি হয় তাড়াতাড়ি। কোশ্চেন নাম্বার 135। হয়েছে? বলো উত্তর কি হবে। একটা সুষম বহুভুজের অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ অনুপাত যদি এটা বলে, তাহলে বহু বাহুর সংখ্যা কত? দেখো আমরা জানি অন্তস্থ এবং বহিস্থ কোণের যোগফল তো 180 ডিগ্রি। তাহলে আমি এখানে x আর x যদি করি, তাহলে 9x এর ভ্যালু আমি বলতেই পারি স্যার কত, 180 ডিগ্রি। তাহলে এখানে x মানে হচ্ছে 20 হয়ে গেল। 20 যদি হয়, বাহ্যিক কোণ কত হয়ে যাবে, 40 হয়ে যাবে। 40 যদি হয়, তাহলে 360 ডিগ্রি বাই n, এটা সমান সমান 40 বলে দিয়েছে। তাহলে কাটাকাটি করলে অবশ্যই n এর মান হয়ে যাবে 9। তো 9 হচ্ছে রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি। হয়েছে? ক্লিয়ার সবার? কেন পারবে না অঞ্জিলা? পারা তো এবার উচিত। অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণের যোগফল তো 180 ডিগ্রি। তাহলে 9 এর ভ্যালু যদি 180 হয়, 1 এর ভ্যালু 20, আর 1 এর ভ্যালু 20 হলে 2 এর ভ্যালু 40, আর 2 এর ভ্যালু 40 যদি হয়, তার মানে বাহ্যিক কোণ পেয়ে গেছো। আর প্রত্যেকটা বাহ্যিক কোণ মানে আমরা কি জানি, প্রত্যেকটা বাহ্যিক কোণ সমান সমান আমরা জানি 360 ডিগ্রি বাই n। এটা হচ্ছে প্রত্যেকটা বাহ্যিক কোণ। এটাই 40 যদি হয়ে যায়, তাহলে কাটাকাটি করলে এটা 9 হয়ে যায় না, n মানে বাহু, তাহলে বাহুর সংখ্যা তো 9 বেরিয়ে গেছে এখানে, কত সহজ ভাবে। নেক্সট, হয়েছে? তাহলে এটা করে দাও, ওই একই কনসেপ্টে ফট করে বলে দাও, নিজেরা করো এবার। বলো, যদি এটা সুষম বহুভুজের প্রতিটি অভ্যন্তরীণ কোণ তার বাহ্যিক কোণের 11 গুণ হয়, তাহলে বহুভুজের বাহুর সঙ্গে। সেম কোশ্চেন, সেম কোশ্চেন, ফটাফট। কি হবে উত্তর? দেখো এখানে বাহ্যিক কোণ যদি ধরো 1 হয়, তার 11 গুণ মানে অবশ্যই 11, জাস্ট এইটুকু, আর কিছু না। তাহলে এটা এই 11 একে 12, এই 12 ভ্যালু যদি এখানে 180 ডিগ্রি হয়, তাহলে 1 এর ভ্যালু 15, 1 এর ভ্যালু 15 হলে বাহ্যিক কোণ কত হবে, 15ই হয়ে যাবে। আর 15 যদি হয়, তাহলে 360 ডিগ্রি বাই, অ্যাকচুয়ালি 360 বাই 15ই করে দেবো। তাহলে 15 15, 4 15 60, তাহলে উত্তর 15 30, 4 15 60, অর্থাৎ 24 হবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি।
এই তো হয়ে গেছে সবার। 24 হচ্ছে উত্তর এখানে। হ্যাঁ, হয়েছে। অভিজিৎ, কল্পনা, সৌম্যদীপ, চম্পা, দেবাশিস, অনিমেষ, পরিষ্কার হয়ে বোঝা গেছে পলিগন থেকে এমনি কিছু নেই ভাই। পলিগন জাস্ট এই 5টা ফর্মুলা। এটা করে দাও পট করে, একই জিনিস। আট থেকে 10টা প্রশ্ন করলে খেলা শেষ হয়ে গেছিল। হ্যাঁ, একটা সুষম বহুভুজের সমস্ত অভ্যন্তরীণ কোণের সমষ্টি হচ্ছে এত। সমষ্টি বলে দিয়েছে, তার মানে অবশ্যই আমরা জানি n-2 ইন্টু 180 ডিগ্রি, এবং এটা সমান সমান পরিষ্কার বলেছে 1080। এটা তো যদি কাটাকাটি করি এখানে 10 হয়ে যাবে, 10 মানে এখানে হয়ে যাবে 12 হয়ে যাবে, ওটা ওই পাশে গেলে, তাই তো না 180 ডিগ্রি, এটা 1080 রয়েছে, ভুল হয়েছে, এটা 1080 রয়েছে। তো এই হিসেবে কাটাকাটি হবে, 18 দিয়ে কাটলে 6 হবে। তো এন যদি 6 হয় ওই পাশে চলে গেলে এটা 8 হয়ে যেত। এনের ভ্যালু যদি 8 হয় তাহলে বাহুর সংখ্যা 360 ডিগ্রি বাই 8 করে দেবো। তো 4টা 32, 5 চলে, তাহলে এই কি করলাম, বাহুর সংখ্যা বের করতে বলেছে তো না, অভ্যন্তরীণ সমষ্টি বলেছে তো। তো n-2 ইন্টু 180 ডিগ্রি সমান সমান তো 1080, কাটাকাটি করলে 6 হয়ে যাবে। তো এন এর মান 8। ও শুধুমাত্র এখানে আর কিছু তো এন এর মানই তো বের করতে বলতো, এখান থেকে বেরিয়ে গেছে, আর কিছু করার দরকার নেই ভাই। আমার তো এন এর মানই চেয়েছে, তো এন এর মান তো 8ই হবে, আর কি আছে এখানে, অন্য কিছু বের করার দরকার প্রয়োজন নেই আর। বাহু তো বের করে দিয়ে দিচ্ছি আমি, তাই না? চলো, কর্ণের সংখ্যা আবার একবার দিয়েছে, হেক্সাগনের কর্ণের সংখ্যা ফটাফট তাড়াতাড়ি। একটা সুষম ষড়ভুজের কর্ণের সংখ্যা কত? কর্ণের সংখ্যা বের করতে বলেছে। কর্ণের সংখ্যা মানে n ইন্টু n-3/2। ব্যাস, আমি আর করবো না কিছুই এখন। 6, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, তাহলে অবশ্যই কাটাকাটি করে 9 হবে। রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি। ঠিক আছে, হেক্সাগন মানে এখানে ষড়ভুজের কথা বলেছে। যখন ফর্মুলা মনে থাকে তখন শুধুমাত্র এত কিছুই করবে না, এখানে 6, এখানে 3/2 জাস্ট করে দাও এখানে। ঠিক আছে, পলিগনস থেকে হয়তো এটাই লাস্ট প্রশ্ন ছিল। চলো, একটু ঘুরিয়ে দিয়েছি, আর কিছু না। কোশ্চেন নাম্বার 139। একদমই পলিগন থেকে প্রশ্ন থাকবেই থাকবে, চিন্তা করো না। ওই 5টা ফর্মুলা হয়ে গেছে তোমাদের জিওমেট্রি এবার শেষ প্রায়। ঠিক আছে, আমিও বাঁচলাম, তোমরা বাঁচলে, বাবারে বাবা। 7টা কর্ণ রয়ে, আরো জিওমেট্রি যদি আরো মানে তুমি যদি অ্যাকচুয়ালি সিজিএল এর জন্য করতে, তাহলে আরো হয়তো 3-4টা ক্লাস এক্সট্রা লাগতো, আরো আরো 3-4টা ক্লাস হয়তো এক্সট্রা লাগতো। ঠিক আছে, কিন্তু সত্যি রেলের জন্য এনাফ, আরো বেশি এনাফ যা করানো হয়েছে। তো একটা বহুভুজের 27টি কর্ণ রয়েছে, তাহলে বহুভুজের বাহুর সংখ্যা কত? আচ্ছা, কর্ণ মানে কি জানি আমরা, n ইন্টু n-3/2, তাই তো, এবং এটা হচ্ছে 27। তো তুমি কি এখান থেকে এটাকে করতে যাচ্ছ? না, করার দরকার নেই, ভালো করে বুঝবে কেন করছো, করার দরকার নেই। তো সেই হিসাবে আমি যদি এখান থেকে জাস্ট ফর্মুলা পুট করে দিই, কি স্যার ফর্মুলা? যদি আমি ধরো 12 নিই, 12 যদি নিই, হ্যাঁ যদি ধরো 12 নিই, তাহলে 12 থেকে 3 বাদলে 9 হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে। তো কাটাকাটি করে এখানে 6 না 54, না 12 হবে না, তাহলে একটু কম নিই। আমি ধরো এখানে 9 নিলাম, ঠিক আছে, তাহলে 9 থেকে 3 বাদলে 6/2 যখন করব, তাহলে দেখায় তোমার 3 হয়ে যাবে, এখানে 27 হয়ে যাবে। জাস্ট অপশন টেস্ট করে দাও, তাহলে এখানে 20 কি হয়ে যাবে, 27 হবে উত্তর। তার মানে হয়ে গেছে, উত্তর আমি 9 ধরে আমার স্যাটিসফাইড হলো, অপশন এই হবে উত্তর। ঠিক আছে,
হয়েছে? আচ্ছা তোমাদের আমি বলে দিই, আমি তোমাদের পরের দিন ম্যাথ কন্টেন্ট করব। তোমাদের এর মধ্যে কি কি কমপ্লিট হয়ে গেছে, আমাদের রেশিও প্রপোর্শন যদি পাটিগণিতের এখনো কিছুই হয়নি, বাট ওগুলো শেষ করতে আমার সময় লাগবে না, ঠিক আছে? ওগুলো শেষ করতে আমার সময় লাগবে না। রেশিও প্রপোর্শন হয়েছে, নাম্বার সিস্টেম হয়েছে, এই দুটো হয়ে গেছে অ্যাকচুয়ালি আমাদের। তারপরে আমাদের ত্রিকোণমিতি হয়ে গেছে, সব প্লেলিস্ট করে রয়েছে খুব সুন্দরভাবে। কিন্তু আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স হয়ে গেছে, হাইট অ্যান্ড ডিস্টেন্স, তাই তো একটু মনে করিয়ে দিও আমাকে। তারপরে কি রয়েছে আমাদের, ধরো জিওমেট্রি হয়ে ধরতে আর ক্ষতি নাই ভাই, হয়ে যাবে জিওমেট্রি। আমাদের কোঅর্ডিনেট ইকুয়েশন হয়ে গেছে, আমাদের স্ট্যাটিস্টিক্স হয়ে গেছে, আর কি হয়েছে বলো? দেখো কথা হচ্ছে অ্যালজেব্রার কথা যেটা রইলো, অ্যালজেব্রা এবং যদি মেন সলিউশন ধরি, এইগুলো তোমাদের হয়নি, বাট এইগুলো আমার দেওয়া আছে, তোমাদের দেওয়া আছে। অবশ্যই মেন সলিউশন 16 ঘন্টার একটা ভিডিও আছে, এটাই তোমাদের কমপ্লিট করতে হবে। আমি করাবো, পাটিগণিত কমপ্লিট করার পর করাবো, এখন এটা করে বোকামি ছাড়া কিছু হবে না। এটা তোমরা অবশ্যই কমপ্লিট করে রাখবে, পিডিএফ দরকার আমি দিয়ে দেবো, কিন্তু এটার বাইরে আমি আর কিছু করাবো না, ঠিক আছে? হয়তো হ্যাঁ প্রশ্ন করাবো আমি পাটিগণিত শেষ হয়ে যাওয়ার পরে, এটা অবশ্যই করাবো। অ্যালজেব্রার 7 থেকে 8টা ক্লাস করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এই দুটো জিনিস তোমরা ওখান থেকে করে রাখবে, আমি এগুলো পরে করাবো। ওকে, আর কি কোন, আর কি আছে বাকি? হ্যাঁ, তোমার তো মিক্সচার এলিগেশন হয়ে গেছে ভাই, চুপি চুপি করে কম হয়নি অ্যাকচুয়ালি, তোমাদের ক্লাস 2.5 থেকে 3 মাসের মধ্যে হয়ে গেছে, ঠিক আছে? মিক্সচার অ্যালিগেশন হয়ে গেছে, যতটা পেরেছি ভাই আমি দেওয়ার চেষ্টা করেছি। দেখো তো এবার বলো। ঠিক আছে, পিডিএফ আমি দিয়ে দেবো, হ্যাঁ কল্পনা, সব পিডিএফ একসাথে করে দিয়ে দেবো, হ্যাঁ। আর কি আছে? এবার অ্যারিথমেটিকের পালা। আর অ্যারিথমেটিক শেষ করতে আমার বেশি সময় লাগবে না, একদম রেলওয়েকে ফোকাস করে কিন্তু আমি অ্যারিথমেটিক করাবো, ঠিক আছে? আমি বেশি হাইও যাবো না, বেশি লোও যাবো না, পুরো যেটুকু দরকার সেটুকু আমি তার থেকে বেশি দেবো, বাট আমি সেই একদম হাই লেভেলে যাবো না। রেলওয়ের প্রিভিয়াসের থেকে টাইপ অনুযায়ী তোমার করাবো আমি, ঠিক আছে? যেটা আমি তুফান বেচে করাই, একটা ক্লাস 7টা 8টা ক্লাস একদমই নয়, বোঝা গেছে? 2-3খানা করে ক্লাস করবো আমি পুরো অ্যারিথমেটিক টার্গেট করে, যাতে রেলওয়েকে এনাফ করা হয়, আর বেশি কিছু না। তো শেষ করতে আমার সময় লাগবে না একদমই। সিম্পলিফিকেশন হয়নি, সিম্পলিফিকেশন তোমাদের আলাদা দিতে হবে, সিম্পলিফিকেশন হয়নি, ওটা এমনি দিয়েছিলাম, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 সিম্পলিফিকেশন হয়নি তোমাদের, সিম্পলিফিকেশন 3খানা ক্লাস লাগবে। আর এই প্রত্যেকটা ক্লাস তোমাদের লাইভ করানো হয়েছে, প্রত্যেকটা ক্লাস কিন্তু। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি আমি আজকে, অ্যাডভান্স ম্যাথ শেখাতে পেরেছি? ভালো লেগেছে অ্যাডভান্স ম্যাথ যেগুলো তোমরা করেছো? একটাই রিকোয়েস্ট, এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। ত্রিকোণমিতি দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে, যতটা পেরেছি আমি তোমাদের করিয়েছি। হাইট ডিস্টেন্স তো কোনো তুলনা হয় না, জিওমেট্রি খুব সুন্দর করে করানো হয়েছে তোমাদের, অনেক সুন্দর করে জিওমেট্রি করানো হয়েছে। কোয়ার্ডিনেট ইকুয়েশন তো এখন তো মনে হয় উইদিন সেকেন্ডে ওড়াতে পারবে তুমি। স্ট্যাটিস্টিক্স থেকে অবশ্যই যারা এনটিএসসি পরীক্ষা দিয়ে 2-3 নাম্বার করে এখান থেকে পেয়েছে। অ্যাকচুয়ালি আমি একটা শর্টস করেছিলাম, ওই শর্টসটা ওই 3 মিনিটের ভিডিও থেকেই সব কিছু হয়ে যায়। ওই 3 মিনিটের ভিডিও কেউ যদি দেখে যায়, ওই শর্টসটা ওখান থেকে 2-3 নাম্বার করে পেয়েছে, ঠিক আছে? হ্যাঁ ম্যারাথন, কি বলতো চম্পা, ম্যারাথন ক্লাস করাতে চেয়েছিলাম, আমার রেডিও ছিল, বাট কি এত বড় একটা ম্যারাথন ক্লাস করলাম, একটা স্টুডেন্ট কোনো সেরকম কোনো শেয়ারই করে না ক্লাসগুলো, ঠিক আছে? আর তারপরে পরীক্ষা মরীক্ষা চলে আসলো, তারপর আর ইচ্ছা করলো না দিতে। নিজের পরে আমি আমি করিয়েছি, এবার নিজেদের প্র্যাকটিস করতে হবে। জিওমেট্রি যখন প্র্যাকটিস করবে, আরো আরো কিছু কনসেপ্ট শিখবে, ত্রিকোণমিতি করলে আরো কিছু কনসেপ্ট শিখবে, এরকম করে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। এর থেকে বেশি দেওয়া সম্ভব না ভাই কারো পক্ষে, ঠিক আছে? চলো আমরা স্কোয়ার শুরু করি।
আমি সব দিইনি, সব দেওয়া কেউ দেয় না, কিছু কিছু জিনিস বাকি থাকে, সেইগুলো যখন প্র্যাকটিস করবে সেখান থেকে অ্যাডপ্ট করতে হবে, সেখান থেকে শিখতে হবে আরো, ঠিক আছে? এবার ধরতে পারবে, হ্যাঁ স্যার এইগুলো করলে এটা হয়, এবার ধরতে পারবে। তুমি যদি একটা বৃত্তের কট মানে কি, জ্যা মানে সেটাই না জানো, তুমি কি করে করবে? আমি তোমাকে শিখিয়ে দিয়েছি, এবার তুমি যখন প্র্যাকটিস করবে নিজে নিজে করতে পারবে, আমার মনে হয়। না পারলেও একবার দেখলে শিখে যাবে। চলো, স্কোয়ার মানে বড় ক্ষেত্র। ডিভিজিবল রুল ওটা হচ্ছে সেটার মধ্যেই পড়ে, ডিভিজিবল রুল নাম্বার সিস্টেমের মধ্যে পড়ে, হয়ে গেছে তোমাদের। ডিভিজিবল রুল, তারপর রিমাইন্ডার থিওরেম সবই ওই নাম্বার সিস্টেমের মধ্যে শিখিয়ে দিয়েছি। যাই হোক, চলো আমরা এবার স্কোয়ারের বেসিক কনসেপ্ট ভালো করে বুঝবো, যেটা তোমরা আগেও জানো, অনেক কিছু জানো তোমরা, এবার দেখবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা বড় ক্ষেত্র, ঠিক আছে? সেই একই জিনিস, সেই এরিয়া ওইগুলো থেকেই প্রশ্ন আসে জিওমেট্রির ক্ষেত্র, দুই একটা আলাদা হতে পারে। দেখো, তুমি যদি পরিমিতি ক্লাস করো তুমি এটাও পারবে এবার। তাহলে এখানে এটা হচ্ছে যদি বর্গক্ষেত্র হয়, প্রত্যেকটা বাহু হচ্ছে এ, তাই না? মানে প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান। বর্গক্ষেত্র অল সাইডস কিন্তু ইকুয়াল হবে, অল সাইডস আর ইকুয়াল, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্রের কনসেপ্ট। কিন্তু এটা তো আমরা জানি, কিন্তু আরো ডিপলি যদি ভাবি, যেটা জিওমেট্রির পার্ট, সেটা ভালো করে একটু বুঝে নিতে হবে। এটা প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ, ওকে? প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রির মধ্যে পড়ে, প্রত্যেকটা কোণ তোমার কি হবে স্যার? 90 ডিগ্রি হবে। এবার যদি আমি দুটো ডায়াগোনাল অঙ্কন করি, তাহলে এই কোণগুলো কিন্তু 90 ডিগ্রি করে হয়ে যাচ্ছে, ভালো করে বুঝে নেবে কিন্তু কনসেপ্ট। এবং দুটো কোণ একদম দুই ভাগে ভাগ হয়ে গেছে। যদি পুরোটা 12 হতো তাহলে এখানে 6 আর 6 থাকতো। দুটো কোণই সমান হতে হবে এখানে, যে রম্বস ক্ষেত্র হয় না, দুটি কোণই সমান এবং এরা ইকুয়ালি ডিভাইডেড হয়ে যায়, কিন্তু এটা ভালো করে বুঝে নিও, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? আমরা এখন করছি স্কোয়ারের কনসেপ্ট, ঠিক আছে? এবারে আমরা যদি এর এরিয়ার কথা বলি, ভালো করে বুঝবে। আচ্ছা, আর একটা কথা, যেটা জিওমেট্রি পার্ট, যদি আমি মিডিল পয়েন্টটা ধরি, ঠিক আছে? যদি আমি মিডিল পয়েন্টটা ধরি, এই মিডিল পয়েন্ট থেকে তুমি যদি এই দাগগুলো টানো, তাহলে যেটা তৈরি হবে সেটাও কিন্তু একটা বড় ক্ষেত্রই তৈরি হবে। যেটা তৈরি হলো সেটাও কিন্তু একটা বড় ক্ষেত্রই তৈরি হলো, জিওমেট্রি পার্ট, যেটা পরিমিতিতে বলিনি। এই ছোট ছোট দুই একটা জিনিস বাকি আছে, যেটা জিওমেট্রিতে তোমাকে করতে হবে, ঠিক আছে? তাহলে সেই হিসাবে আমি যদি এর এরিয়া বলি, তাহলে এরিয়া সমান সমান অবশ্যই আমরা জানি বাহু স্কোয়ার। অ্যাকচুয়ালি এ স্কোয়ার যদি করে দিই তাহলে এর কিন্তু এরিয়া বেরিয়ে যায়। আমি যখন পরিমিতি করিয়েছিলাম আমি অনেক কিছু প্রমাণ করে দিয়েছিলাম, বৃত্তের এরিয়া কিভাবে আসে সবকিছু প্রমাণ করেছিলাম, ঠিক আছে? যারা জানো না একটু দেখে নিও, বৃত্তের এরিয়া কিভাবে তৈরি হয় না হয় সব বলে দিয়েছিলাম ওখানে। তো আমি এখানে অত কিছু করছি না। এরিয়া যখনই হবে, যদি বাহু ধরো এখানে 8 হয়, তাহলে এরিয়া মানে 64। আর এরিয়া মানে কি? এরিয়া মানে প্রত্যেকটা জায়গা, ওকে? এটা যদি একটা গ্রাউন্ড হয়, গ্রাউন্ডের ভিতর যতটা যা আছে সবই এরিয়ার মধ্যে কভার হয়। তাহলে এরিয়া হচ্ছে আমার কি বলবো, বাহু স্কোয়ার করলে হয়ে গেল এরিয়া। ডায়াগোনাল মানে কি স্যার? ডায়াগোনাল মানে কর্ণ। কর্ণ মানে যখনই করব আমি a√2 করে দেবো, ঠিক আছে? তাহলে আমার ডায়াগোনাল কিন্তু এখানে বেরিয়ে আসবে। কর্ণ মানে √2 ইন্টু এ বা a√2 হয়ে যাবে ডায়াগোনাল। যদি এর পেরিমিটার বলি, পেরিমিটার মানে স্যার পরিসীমা, ওকে? পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা। পরিসীমার কিছুই নয়, চারখানা বাহুকে যোগ করে দিলে মানে a প্লাস এ প্লাস এ প্লাস এ যখনই করব এটা হচ্ছে 4a। তো এটাই হচ্ছে এর পেরিমিটার বা পরিসীমা হয়ে গেল, ঠিক আছে? আর একটা বাকি আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা যখন এখান থেকে একটা কনসেপ্ট বেরিয়ে আসে, দেখবে ডায়াগোনাল সমান সমান কি স্যার? a√2। আমি যদি দুই পক্ষকে স্কোয়ার করে দিই তাহলে অ্যাকচুয়ালি কি হয়ে যাবে? ডি স্কোয়ার, এটা হয়ে যাবে এ স্কোয়ার ইন্টু 2। তাহলে এ স্কোয়ার সমান সমান হয়ে যাবে ডি স্কোয়ার বাই 2। তাহলে আর একটা কনসেপ্ট, লাজবাব কনসেপ্ট বেরিয়ে গেল। এরিয়া শুধুমাত্র এ স্কোয়ার নয়, এরিয়া শুধু বাহুর স্কোয়ার নয়, এরিয়া আর এক রকম ভাবে বেরোতে পারে, সেটা হচ্ছে কর্ণকে স্কোয়ার করে 2 দিয়ে ভাগ করলেও কিন্তু এরিয়া বেরিয়ে যায়। মানে এরিয়া মানে বাহু স্কোয়ার, এই দেখো। তাহলে এটাও হচ্ছে এরিয়ার কিন্তু ফর্মুলা, বাহু স্কোয়ার মানে তো এরিয়া, আর এটা মানে ডি স্কোয়ার বাই 2। ব্যাস, হয়েছে? ক্লিয়ার সবার?
কিভাবে 90 ডিগ্রি হয় উঞ্জিলা, ভালো করে একটা বেসিক কনসেপ্ট ভাবো। যদি এগুলো পুরোপুরি, আমার কথা শোনো, যদি কর্ণগুলো একদম মিডিল বরাবর এসছে, তাহলে আমি যদি এটা পুরো 4 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে একটা যদি বৃত্ত করি, তার মানে একটা বৃত্ত তো মোট 360 ডিগ্রি, তাহলে মোট এখানে কত করে রয়েছে, এখানে 90 করে থাকবে, তাহলে এটা অবশ্যই 90 সামনে অতিভুজ থাকবে, এটা এইগুলো কনসেপ্ট। ঠিক আছে, ক্লিয়ার? জাস্ট মনে রাখো এইগুলো প্রপার্টিগুলো, এগুলো তোমাকে মনে রাখতে হবে। এইগুলো ভাই পরিমিতি আমি শিখিয়েছি, এইগুলো জাস্ট একটু একটু প্রশ্ন এবার তোমাদের করতে হবে জিওমেট্রি, তারপর খেলা শেষ, তোমরাও বাঁচলে আমিও বাঁচলাম, তারপরে অ্যারিথমেটিক, ব্যাস। অ্যাকচুয়ালি এতদিন শেষ হয়ে যেত, তাণ্ডব ব্যাচ যখন শুরু করেছিলাম তখন বলেছিলাম যে জিআর কিছু কিছু ক্লাস অন্য স্যার নেবেন, বলেছিলাম না এটা, কিছু কিছু ক্লাস এটা কিন্তু বলেছিলাম আমি, তো অন্য স্যারকে দিলে আমার ক্লাস এতদিন প্রায় কমপ্লিট প্রায় হয়ে যেত। যেহেতু জিআইটাও আমি নিচ্ছি, তো সেই হিসাবে এরকমভাবে কিছু করার নেট থেকে বেশি স্পিডে। চলো, হয়ে যায়। এবার আমরা কিছু প্রশ্ন করি, দেখো কিছু বাদ বাকি প্রশ্ন যখনই করবে তোমরা অবশ্যই বুঝতে পারবে একই জিনিস। কোশ্চেন নাম্বার 140, তো নিজেরা করো দেখি পারো কিনা, একটু নিজেরা করার চেষ্টা করো দেখি কি পারো কিনা, একদম বেসিক জিনিস। বলো, তোমরা বাঁচো না, আমি বেঁচে গেছি। কারণ ভাই একদিকে অ্যারিথমেটিক আর অ্যাডভান্স করা সময় লাগে অনেক, তো অ্যাডভান্সটা কমপ্লিট হলে আমার তো অ্যারিথমেটিক রেডি করা আছে, তো শেষ করতে সময় লাগবে না, ভালো ভালো কোশ্চেন দিয়ে পুরো কমপ্লিট করে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। আচ্ছা, ত্রিভুজ পিডিসি ছবি কেমন ভাবে আঁকবে সেটা হচ্ছে আসল ব্যাপার, ঠিক আছে? পিডিসি 24 সেন্টিমিটার বাহুর বর্গক্ষেত্র এবিসিটির ভিতরে আঁকা হয়েছে, সেখানে পি এ বির উপর অবস্থিত, মানে বুঝতে পেরেছো? দেখো পিডিসি 24 বাহুর বর্গক্ষেত্র, স্যার কি করো ছবিটা হবে, ছবি স্যার এরকম ভাবে হবে, দেখাচ্ছি। এটা একটা বড় ক্ষেত্র, হ্যাঁ এটা বড় ক্ষেত্র। ওকে, এবার দেখো কথা হচ্ছে ছবিটা কেমন হবে সেটা বুঝতে হবে। ত্রিভুজ পিডিসি, তাই তো, পিডিসি যেখানে পি এ বির উপর অবস্থিত, বেশ, পি এ বির উপর অবস্থিত, এ বি সি ডি যদি হয়, এখানে ধরো এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। ত্রিভুজ পিডিসি, ত্রিভুজ পি ডি আর সি, ত্রিভুজের ক্ষেত্রফল কত? এটা অ্যাকচুয়ালি বলেছে যে পি যেটা রয়েছে এ বির উপর অবস্থিত, ঠিক আছে? তো সেই হিসাবে ত্রিভুজের ছবি হয়ে যাবে এটা। হ্যাঁ ভিতরে বলেছে তো, হ্যাঁ ভাই সেটাই সেটাই ভিতরেই বলেছে, কোনো অসুবিধা নেই। তাহলে অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত ছবিটা, ইয়ে ধন্য যে এখানে এটা হচ্ছে পি, পি এ বির উপর অবস্থিত, এবং পি ডিসি, আমার যে পি ডিসি হচ্ছে ত্রিভুজ। এবারে বলেছে ত্রিভুজ ক্ষেত্রফল, ভাই ত্রিভুজের ক্ষেত্রফল সেই একই কনসেপ্ট পরিমিতির, যে ত্রিভুজের ক্ষেত্রফল যদি বলা হয় 1/2 ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে 1/2 তো রয়েছে, বেস মানে কি বর্গক্ষেত্রের বাহু হচ্ছে এখানে কত বলেছিল 24, তাহলে এটাই বাহু হয়ে গেল, মানে বেস। আর হাইট মানে কি স্যার, হাইট মানে হচ্ছে এটাই আমার হাইট, এদিকেও 24 রয়েছে, তার মানে এটাও আমার হাইট হয়ে গেল, এই 24ই, তাহলে আর 24 দিয়ে গুণ করে দাও, ব্যাস। তাহলে 12, তার 12 24 গুণ করলে 288 হবে রাইট অ্যান্সার। এটা কিন্তু পারা উচিত ছিল অপশন নাম্বার এ। এই তো পেরে গেছো, বাহ গুড দেবব্রত, অভিজিৎ, বাহ। অন্য স্যারের ক্লাস আমি তো শেষই করে দিয়েছি, আর কোথায় দেবো আমি, ওটা কথা ছিল, অন্য স্যারকে আনতে গেলে টাকা লাগবে না, টাকা আমার কাছে নাই। আমাদের তো জিআই তো প্রায় শেষের দিকে হয়ে গেছে, বেশি চ্যাপ্টার নেই তো আর, আগের দিন দেখালাম তো 30খানা চ্যাপ্টার কমপ্লিট করাবো তোমার জিওমেট্রি, যেটা আমি আজ পর্যন্ত কোনো ব্যাচে করাইনি, 30খানা করাবো, ঠিক আছে? 17-18খানা যত সময় হয়ে গেছে আমাদের। ইংলিশ, ও ইংলিশটা ঢেকে আছে না, এই যে বলো, যা আবার বেঁধে গেছে নাকি?
দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। হয়েছে? তাণ্ডব ব্যাচে যা কি মানে যা দিয়েছি আমি নিজে জানি। তাণ্ডব ব্যাচে যে কি যেগুলো মানে ইম্পর্টেন্ট জিনিস, সেই জিনিসগুলো তোমাদের আগে করিয়েছি আমি। অনেক পরিশ্রম করা হয়েছে, কারণ এই পিপিটি আমার রেডি ছিল না, সেইগুলো করা দেখা অনেক ব্যাপার আছে। যাই হোক, এটা একটা লেভেলের কোশ্চেন। দেখো, সুন্দর কোশ্চেন এটা, ঠিক আছে? কে পারবে? এটা আর বড় হবে না, কারণ পিডিএফ এটা। কে পারবে দেখি তো, বলো। সুব্রত দাস রেডি হয়ে গেছে, দেখাচ্ছি আমি তোমাদের, দাঁড়াও কি করা হচ্ছে দেখাচ্ছি আমি, গ্রুপ ডির জন্য অন্তত। এই দেখো, কম্পিউটারের প্রশ্ন রেডি করা হয়েছে বাংলাতে পুরো, ঠিক আছে? গ্রুপ ডির জন্য এরকম করে সায়েন্স টেকনোলজি সব রেডি করা হবে তোমাদের জন্য গ্রুপ ডির পরীক্ষার আগে। রেডি হচ্ছে, সমস্ত কিছু করা হচ্ছে। ওকে, চলো। এখানে কি বলেছে? প্রদত্ত চিত্রে একটা বর্গাকার এবিসিডি একটা চতুর্ভুজ। আর একটা এক্সট্রা কথা বলি, কিন্তু মনে করো না, গ্রুপ ডির পরীক্ষা কেউ হালকাভাবে নিও না। গ্রুপ ডির এখন বেতন বর্তমানে 36 থেকে 40 হাজারের মধ্যে রয়েছে। গ্রুপ ডির বেতন 2-3 মাসের মধ্যে এটা হয়ে যায়। যদি 8 পে কমিশন লেগে যায়, তাহলে সেই বেতন নাকি 60 থেকে 70 হাজারের মধ্যে হয়ে যাবে গ্রুপ ডির বেতন। অ্যাকচুয়ালি এটা গ্রুপ ডি নয়, গ্রুপ সি হয়ে গেছে। জাস্ট সিরিয়াস হয়ে যাও, যেটা এই ওয়েস্ট বেঙ্গলের থেকে একটা পুলিশেরও এসআইয়েরও কিন্তু বেতন না, একটা ডাব্লিউবিসিএরও বেতন না। জাস্ট ভাবো, ডাব্লিউবিসি অফিসারও কিন্তু বেতন হবে না সেটা, একটা রেলওয়ে গ্রুপ সি বা গ্রুপ ডির যা বেতন হবে। জাস্ট মার্ক করে রেখে দিও, এই বছরে 2026 থেকে সেটা কিন্তু 56 থেকে 60 হাজারের মধ্যে বেতন চলে আসবে গ্রুপ ডির। তো সেই রকমভাবে পরিশ্রম করে শুরু করে দাও, ঠিক আছে? চলো, এটা পেরেছো? এটা লাজবাব কোশ্চেন আছে। আচ্ছা, প্রদত্ত চিত্রে একটা বর্গাকার এ বি সি ডি একটা বড় ক্ষেত্র রয়েছে। আচ্ছা, এটা কিন্তু একটা পুরো বৃত্ত। তো বৃত্তর এখানে অ্যাকচুয়ালি আমি বলতেই পারি 4 ভাগে, যা কি বৃত্ত আঁকলাম। তো এটা কি? এটা হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্ত 4 ভাগের 1 ভাগ, যদি মুরগি ডিমের মতো লাগছে, যাই হোক ঠিক আছে আমার মত জন্য। তো এখানে 4 ভাগের 1 ভাগ নিয়েছি আমি, ওটা 1 ভাগ, তাই না? ওটা 1 ভাগ। তো সেই হিসাবে এখানে দেখো কথা হচ্ছে, স্যার এটা তো এ বি এর মান কিন্তু 16, মানে বড় ক্ষেত্রের বাহু পেয়ে গেছো। তাহলে বড় ক্ষেত্রের এরিয়াটা কত হয়ে যায়? বড় ক্ষেত্রের এরিয়া কিন্তু 16 স্কয়ার মানে 256 হয়ে গেল, ঠিক আছে? বড় ক্ষেত্রের এরিয়া যেটা বলে আমি 256 কিন্তু বলতে পারি, কোনো অসুবিধা নেই। এইবারে আমি যদি এইটুকুর এরিয়াটা বের করি এবং সেখান থেকে যদি বড় ক্ষেত্রে এটা বাদ দিই, তাহলে এই শেডের যেটা রয়েছে তার চলে আসবে এরিয়া। তাহলে আমি কিভাবে বের করব? কিভাবে বের করা উচিত আমার? আগে এর রেডিয়াস জানতে হবে। বৃত্তের রেডিয়াস মানে আমি ধরতেই পারি এই বড় ক্ষেত্রের কর্ণটা। লাজবাব কোশ্চেন এটা, ঠিক আছে? এই বড় ক্ষেত্রের কর্ণটা, আর বড় ক্ষেত্রে কর্ণ কি হয়ে যাবে স্যার? কিছু দিয়েছে এখানে এবি। আচ্ছা, বাহু যদি দিয়ে দেয়, তাহলে বাহু যদি দিয়ে দেয়, অ্যাকচুয়ালি এখানে 16 দিয়ে দিয়েছে, তাহলে বাহু যদি দিয়ে দিলে আমি বলতে পারি 16 a√2, মানে এটা হয়ে গেল তার, এটা হয়ে গেল তার রেডিয়াস। বৃত্তের রেডিয়াস হয়ে গেল, যে বৃত্তের যেটা রেডিয়াস সেটাই হচ্ছে বড় ক্ষেত্র কর্ণ। খেলা শেষ করে দিই এখান থেকেই। তার মানে আমি বলতে পারি, এটা যদি আমরা দেখো বৃত্তের সেই মনে পড়বে, এবার তো পড়া উচিত, পাই আর স্কোয়ার। এটা কি স্যার? পাই আর স্কোয়ার হচ্ছে পুরো বৃত্তের এরিয়া। এটাকে 1/4 করে নিতে হবে, কারণ 4 ভাগের আমি 1 ভাগ নেব। এখান থেকে যদি আমি ওই 256 বাদ দিই, তাহলে তো খেলা শেষ হয়ে যায়। তাহলে 1/4, দেখো একটা খেলা দেখাচ্ছি। পায়ের মান এখানে দিয়ে 3.14, আর এখানে আর এর মান কি স্যার? আর এর মান হচ্ছে এটা। আর স্কোয়ার যখনই করবো 256 সাথে 2 গুণ করলে 512 হয়ে যায়, 512, এবং এটার থেকে 256 বাদ। একটা খেলা দেখাবো, চরম খেলা। তো এখানে দেখো 4 দিয়ে 4 × 48, 4 × 32। এবারে স্যার আমি কি করব? কিছুই করব না, ভালো করে বোঝো শুধুমাত্র। আমি যদি ক্যালকুলেশন কাকে বলে দেখো মনোজিৎ, ভালো করে বোঝো ক্যালকুলেশন কিভাবে করতে হয়। তো আমি যদি গুণ করি 4 × 32 2 হবে, আমি আর দেখবো না। দুটোর পরে দশমিক, তো দুটোর এখানে সামথিং রয়েছে, আমার দশমিক তো এখানে বসবে। আর এখান থেকে আমি এখানে জাস্ট 256 মাইনাস করব, তাহলে অ্যাকচুয়ালি আমার 0 0 বসাতে হবে। তো লাস্ট যে 2 হবে,
এবং লাস্ট ডিজিট 2 কোনটায় রয়েছে, একটা রয়েছে। এইরকম ভাবে অঙ্ক করতে হবে, ভালো বাঁচতে হবে অঙ্ককে। তো সেই হিসাবে লাস্ট ডিজিট দেখেও অঙ্ক করা সম্ভব। না হলে এখান থেকে কাটাকাটি করে 128 তুমি কমনই নাও, 128 যদি কমনই নাও তাহলে এখানে 3.14 পড়ে রইলো আর এখানে 2 পড়ে রইলো, তুমি এটাও করতে পারতে। 128 সাথে আমি যদি এখানে 1.14 গুণ করে দিই, লাস্টে 4টা বলতে 2 হবে উত্তর। কিন্তু এই জিনিসটা কি ভাবতে পেরেছো? ভাবা উচিত ছিল। দেখো হ্যাঁ যে অনেক হার্ড হবে গ্রুপ ডি সায়েন্সটার জন্য। যদি সায়েন্সটাকে লাগাতে পারো, ম্যাথ জিআইতে হার্ড হবে না, ঠিক আছে? পরিষ্কার বুক ফুলে বলছি আমি এখন থেকেই। আমি আগেও বলেছি ম্যাথ জিতে হার্ড হবে না, হার্ড করলে সায়েন্সটাকে করবে। ওই পিরিয়ডিক টেবিল মিল থেকে খুদে খুদে প্রশ্ন নিয়ে আসবে এবং রেলের গ্রুপ ডি যে প্রিভিয়াস ইয়ার ওটা করতে থাকো, এনাফ, আর কিছু লাগবে না, ঠিক আছে? ওকে চলো দেখো আরেকবার বলি। দেখো এ বির মান 16 দিয়ে দিয়েছে, তাহলে বাহু, একটা বড় ক্ষেত্রের বাহু যখন 16 হয়ে গেল, কর্ণ কি স্যার? কর্ণ মানে a√2, তাহলে এই কর্ণটা হয়ে গেল 16√2। এই বড় ক্ষেত্রের কর্ণটাই সমান সমান বলতে পারি বৃত্তের রেডিয়াস, কারণ বৃত্ত যাই হোক না কেন এখান থেকে যেদিকে টানি সেটা হচ্ছে রেডিয়াস হয়ে গেল। তাহলে 16√2 যদি হয়ে যায়, তাহলে আমি এটা তো একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ, তাহলে বৃত্তের এরিয়া হচ্ছে πr²। এটার 1/4 করলাম, কারণ মোট এরিয়ার 1/4 নেব। আর এখান থেকে এই বড় ক্ষেত্র এরিয়া বাদ দিলে 256, কারণ 16 হচ্ছে বাহু স্কোয়ার, 256 বাদ দিয়ে দেবো, তাহলেই চলে আসবো আমার এই অংশটার এরিয়া। এটাই তো চেয়েছে, বোঝা গেছে? তো সেই হিসাবে আমি এখান থেকে পায়ের মান এখানে পরিষ্কার বলে দিয়েছে 3.14, আর r² মানে 16√2, এটার স্কোয়ার যখনই করে দেবে তাহলে 256, আর এখানে 2 গুণ করলে 512 হয়, এখান থেকে 256। এবার তুমি যেরকম ভাবে মাইনাস করে করতে পারো, ঠিক আছে? ক্যালকুলেশন তোমার উপরে, ক্যালকুলেশন তোমার উপর। আমি ক্যালকুলেশন একটু খেলা দেখালাম। ক্যালকুলেশন খেলা এটাই দেখিয়েছি আমি, যে স্যার আমি যদি গুণ করি, সাপোজ 314 সাথে 128 গুণ করি, তাহলে পয়েন্টের পর দুটো সংখ্যা আসবে। ধরো আমি এখানে x2 তো আসবেই, 4টা 32 2 তো আসবেই, আর এখান থেকে 256 মাইনাস করো, পয়েন্টের পর দুটো শূন্য বসিয়ে তুমি বিয়োগ করবে, তাহলে 2 থেকে 0 বাদ দিলে 2 থাকবে, লাস্ট ডিজিট 2 হবে। আমি এটা বলেছি, না হলে এটা বলেছি যে এখান থেকে 128 কমন নিয়ে নিলে 314 রইলো, আর এখান থেকে 128 নিয়ে নিলে তাহলে 2 রইলো, তাহলে এখান থেকে করতে পারো তুমি। বলো ক্লিয়ার সবার? বোঝা গেছে সুন্দরভাবে? এটা লাজবাব কোশ্চেন ছিল কিন্তু। হয়েছে রাত্রি? চম্পা হয়েছে? গ্রুপ ডির জন্য একটাই কথা বলবো, রেলওয়ের প্রিভিয়াস গুলো সায়েন্সগুলো করতে হবে এখন থেকেই। হয়তো ইংলিশ ভার্সন বলে বুঝতে পারো না, তার জন্য ওইগুলোই আমি প্রিভিয়াস গুলোই বাংলা ট্রান্সলেট করে 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 কিছু নতুন জিনিস অ্যাড করে তোমাদের সামনে প্রেজেন্ট করবো, বাট সময় লাগবে ওটা আমার। আর রেলের গ্রুপ ডি মানে সায়েন্স যদি ঠিকঠাকভাবে না করতে পারো, তোমার মুশকিল হয়ে যাবে পাস করা। অঙ্ক জিআই নিয়ে কোনো চাপ নেই, অঙ্ক জিআই যারা আমার কাছে পড়েছে এনটিভিতে সবাই 56 থেকে 58 এর মধ্যে করে এসছে সবাই। চলো নেক্সট, এটা বলো কোশ্চেন নাম্বার 1। দেখো আমরা আমাদের জিওমেট্রি না দুই একটা অ্যাকচুয়ালি ওরই অংশ, পরিমিতির অংশ, তো দুই একটা আলাদা আলাদা হয় অ্যাঙ্গেল ট্যাঙ্গেলস, সেইগুলো তোমাদের সামনে করে দেওয়া হবে। বলো হয়েছে এটা? দেখো এটা একটু ভালো করে বুঝে নিতে হবে। এটা একটা বড় ক্ষেত্র, এ বি সি ডি একটা বড় ক্ষেত্র, হ্যাঁ, এ বি সি ডি হচ্ছে একটা বড় ক্ষেত্র, এবং এম এ বি, হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। এটা কি ভাই? এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? আচ্ছা আমাকে বলো, কি বলবো স্যার, এই কনসেপ্টটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এটা যদি বাহু সমান হয় তাহলে এইগুলোও সমান, আর এটা যদি সমান হয় তাহলে এইগুলোও সমান, প্রত্যেকটা বাহু সমান, ব্যাস। তাহলে প্রত্যেকটা বাহু যদি সমান হয়, অ্যাকচুয়ালি আমি একটু আগে তোমাদের বোঝালাম যে এটা হচ্ছে 90 ডিগ্রি,
বর্গক্ষেত্রের কোণগুলো 90 ডিগ্রির মধ্যে পড়ে। এবারে আমি জানি স্যার সমবাহু ত্রিভুজের কোণগুলো 60 ডিগ্রি। দেখো অঙ্ক কাকে বলে, দেখো শুধুমাত্র 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইরকম যদি কনসেপ্ট থাকে ভালো করে বুঝবে, তাহলে 60 আর 90 কত হয়ে গেল, 150 হয়ে গেল। তাহলে বাদ বাকি যে কোণটা, এই যে এই কোণটার এই কোণটা দুই ভাগে ভাগ হয়ে যায়, মানে এই যে আমি যদি বলি স্যার কি বলবো, আমি এটাই বলতে পারি DAM, ওকে, যে অ্যাঙ্গেল তোমার DAM এটাই সমান সমান হয়ে যাবে MDA। এটা কিন্তু সমান সমান হয়, ভালো করে বুঝে নিও, ঠিক আছে। তাহলে মোট এটা অবশ্যই 15 ডিগ্রি হয়ে যাবে, এখানে যেটা ছিল সেটা 15 ডিগ্রি হয়ে যাবে। স্যার এটাও কত 15 ডিগ্রি হয়ে যাবে, এইটুকু অংশটা। এবার কি বলেছে যে MDC এর ডিগ্রি কত, স্যার MDC তার মানে MDC মানে এটা হয়ে গেল কত 15 ডিগ্রি। তো অপশন নাম্বার, এক মিনিট, MDC বলেছে, ও MDC বলেছে, তাহলে এটা বলেছে, তা এটা যদি 15 হয় তাহলে এটা তো 90 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল 75 ডিগ্রি। লাজবাব কোশ্চেন রয়েছে এইগুলো, এই দুই একটা জিনিস এইগুলো তোমাদের বোঝানোর বাকি আছে। 75 ডিগ্রি হবে রাইট আনসার এখানে, ঠিক আছে। বোঝা গেছে পরিষ্কার ভাবে? চম্পা, সুদীপ্ত, অভিজিৎ, মনোজিৎ, সুন্দর সুন্দর কোশ্চেন তাই না এগুলো? ওকে, আশা করি বুঝে গেছো। চলো তাহলে এই টাইপের একটা প্রশ্ন আছে, আমাকে তোমরা এটা করে দাও, বেশি আর প্রশ্ন নেই, পরিমিতি করলে আর কিছু লাগেও না, এটা করো ওই কনসেপ্টে, তারপর আর একটা প্রশ্ন আছে সেটা করে আমরা বড় ক্ষেত্রে কমপ্লিট করবো। ফটাফট বলো। অর্পিতা, আর একবার অর্পিতা, এটা বোঝো, আমি তারা বলে দিচ্ছি, ওটার এটা একই কনসেপ্ট, হ্যাঁ, তার জন্য দুটো রেখেছি আমি, না হলে আমি বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। ওটা একই কনসেপ্ট, হ্যাঁ, ওটা ছবি দিয়ে দিয়েছি, এটা ছবি দেওয়া হয়নি। একটা সমবাহু ত্রিভুজ ABC এটা বড় ক্ষেত্রে BCD কে অতিক্রম করে, অ্যাকচুয়ালি ঠিকঠাক অ্যাঙ্গেল, এটা যে সারমাউন্টস হবে, মানে এটাই বলেছে যে সেই একই কনসেপ্টে রয়েছে। এটা যদি একটু বড় করে আঁকি, এটা বড় ক্ষেত্র, এখানে রয়েছে সমবাহু ত্রিভুজ, সে আগের কনসেপ্টটাই, ঠিক আছে। এটা রয়েছে ABC, এখানে কি বলেছে ABC, তো এখানে ভাই BC হবে, কারণ ত্রিভুজ বলেছে ABC, আর এটা ABC BCDE কে অতিক্রম করে, EAB, এক মিনিট, ABC এটা হচ্ছে তোমার D, এটা হচ্ছে E। কারণ কি বলছি আমি, দেখো এখানে পরিষ্কার বলেছে, ছবি আমি এটা করলাম, এবার অতিক্রম করে কোণ AB, কোণ EAB। আচ্ছা তার মানে স্যার ঠিক আগের ছবিটাই হবে, ছবি তো দেওয়া উচিত ছিল এখানে, এটা রয়েছে, যাই হোক দাগটাই রয়েছে, তাহলে এখান থেকে যদি আমি এটা করতে, অবশ্যই এখানে রয়েছে, তো এটা তো 90 ডিগ্রি, ঠিক আগের ছবি দেওয়া উচিত ছিল আমার মনে এটাতে, হ্যাঁ। তো এটা 90 ডিগ্রি হলে এটা তো ভাই 60 ডিগ্রি, তাহলে একইভাবে এটা হয়ে গেল 15, স্যার এটাও কত 15, ঠিক আগের কনসেপ্টে। ভাই বড় ক্ষেত্রের প্রত্যেকটা কোণ তো 90, এটা তো 90 হবে, আর সমবাহু ত্রিভুজ যেহেতু উপরটা সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা 60 ডিগ্রি করে হয়, তাহলে 60 আর 90 150 যদি নিয়ে নেয়, তাহলে বাদ বাকি 30 এই দুই ভাগে ভাগ হয়ে যাবে, কারণ এই কোণটা সমান হবে, তো এটা 15 আর এটা 15 হয়ে গেল। এবার বলেছে EAB, EAB তারপরে এই কোণটা নিতে বলেছে 15, আর প্লাস 3 এর সাথে AEB মানে এটাও 15, তাহলে 3 এর সাথে 15 হবে, এটাই গুণ করলে উত্তর চলে আসবে 35 আর 15 60 ডিগ্রি হবে রাইট আনসার, ঠিক আছে। তো 60 হবে উত্তর এখানে, 60 ডিগ্রি হবে রাইট আনসার এখানে, হয়েছে। আগেরটাই এটা, আগের কোশ্চেনটাই এটা, ব্যাস কোনো কিছুই নেই। এবার একটু ঘুরিয়ে দিয়েছে যে ওটা আর এর 3 গুণ, তবু আমি আগেটা বলে দিই একবার, এই ছবিটা দেওয়া উচিত এবং দেওয়া থাকবে আশা করি, না হলে তোমাকে করতে হবে। এটা যদি ছবি হয় ভাই, তো এটা তো 90 ডিগ্রি হবেই হবে বড় ক্ষেত্র, আর এটা যদি আমার সমবাহু ত্রিভুজ হয় তাহলে প্রত্যেকটা তো 60 ডিগ্রি করে হয়, এটা 60 ডিগ্রি, 60 90 150 হয়ে গেল, রইল কত, দেখো এই যে ত্রিভুজটা নিয়ে যদি কাজ করো, তাহলে এটা তো মোট আমার এখানে 150 হয়ে গেছে, এই মোট মিলে 150 হয়ে গেল, তাহলে এখানে কত, আর এটা কত হবে,
এটা আর এটা কোনো সমান হবে, তাহলে 150-এর মধ্যে এটা হয়ে গেল 15, এটা হয়ে গেল 15। এবার যেটা বের করতে বলেছে যে এম ডিসি, স্যার এম ডিসি মানে এই কোণটা চেয়েছে, তাহলে এই কোণটা কত হবে? 15 হবে, মানে এটা চাইনি, সরি এম ডিসি, তো এম ডিসি মানে এম ডি সি এটা চেয়েছে, এই কোণটা চেয়েছে, এটা যদি 15 হয় মোট তো এটা 90 ডিগ্রি, তার মধ্যে 15 নিয়ে নিয়ে তাহলে বাদ বাকি কত হবে? 75 চাওয়া হবে, ঠিক আছে? 75 উত্তর, অপশন নাম্বার ডি। এবার বোঝা গেছে? ভালো প্রত্যেকে। চলো আমাদের আর একটা সিম্পল কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার 143। বলো, একটু করার চেষ্টা করতো নিজে নিজে, দেখি। বলো বলো তাড়াতাড়ি, দেখি এটা কে পারে। পাঁচ সেমি ব্যাসার্ধের একটা বৃত্তে খোদাই করা একটা বড় ক্ষেত্র রয়েছে। একটা বৃত্ত, একটা বৃত্তে খোদাই করা একটা বড় ক্ষেত্র আছে, বড় ক্ষেত্র রয়েছে, এটা বড় ক্ষেত্র রয়েছে। এই বড় ক্ষেত্রের পরিধি কত? দেখো পরিধি চেয়েছে, ভালো একটা প্রশ্ন হয় তো। বৃত্ত রেডিয়াস আমি এটা বলতেই পারি, এটা হচ্ছে রেডিয়াস, তাহলে ডায়াগোনাল কত হয়ে যাবে? ডবল হয়ে যাবে। অ্যাকচুয়ালি ডায়াগোনাল কত? 5 যদি হয় তাহলে ভাই এটা 10 হয়ে যাবে, এটা 5 ছিল, এটা 5, তাহলে 10 হয়ে, ডায়াগোনাল যদি আমার 10 হয়ে যায়, ডায়াগোনাল যদি 10 হয় তাহলে এরিয়া যদি বের করি আমি, ওকে। আচ্ছা ডায়াগোনাল মানে কি? ডায়াগোনাল মানে হচ্ছে a√2, a√2 মানে আমার 10, তাহলে এ মানে কত হবে? 10√2, র্যাশনালাইজেশন যদি করো √2 দিয়ে গুণ করো, তাহলে অ্যাকচুয়ালি তোমার 5√2 হয়ে যাবে। 5√2 এটা যদি হয়ে যায়, পরিধি মানে কি? 4a, তার সাথে 4 গুণ করে দাও, তাহলে এখানে 20√2 হয়ে যাবে। এই যে তোমাদের খেলা শেষ করা হয়ে গেল অপশন নাম্বার এ দিয়ে। বি হবে না, উত্তর এটা হবে। 4 5 20 হবে, 20 হবে। জাস্ট এখানে নাম্বারের সাথে নাম্বার গুণ হয়, 20√2 হবে উত্তর এখানে। নাম্বারের সাথে নাম্বার, রুটের সাথে রুট গুণ হবে, ঠিক আছে? বলো। ভিডিও আটকে যাচ্ছে? এখন তো ঠিক আছে ভিডিও, এখন তো অসুবিধা নেই। বোঝা গেছে যা করালাম? সবাই বুঝতে পেরেছো? কোনো অসুবিধা কারো? কল্পনা, মনোজিৎ, চম্পা, কোনো অসুবিধা নেই তো? আমরা আমাদের রম্বস, ট্র্যাপিজিয়াম এবং কোয়াড্রিলেটারাল থেকে আর কিছু কিছু কনসেপ্ট রয়েছে, আমরা আগের দিন একদম শেষ করবই করবো, যেরকমভাবে হোক। জিওমেট্রি টাটা বাই বাই করবো আগের দিন, ঠিক আছে? জিওমেট্রি কমপ্লিট করে তোমাদের একটা মক টেস্ট নেবো, ফুল মক টেস্ট নেবো। অনেকদিন মক টেস্ট নেওয়া হয় না, মক টেস্ট একটাই মনে নেওয়া হয়েছিল না, কি জানেন? মক টেস্ট অবশ্যই নেওয়া হবে। ওকে, আজ ক্লাসটা এই পর্যন্তই রইলো। দেখা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট কালাম ব্যাচের ওড়াবো সেকেন্ডের মাথায় সন্ধ্যা 7টার সময়, তারপর অগ্নিবাণ রয়েছে। ওকে চলো, অফ হচ্ছি আমি, দেখা হচ্ছে একটু পরেই তোমাদের সাথে।